ওয়েলকাম টু স্মার্ট স্টাডি। আজকে তোমাদের জিকে 3 নম্বর ক্লাস। ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং আপার প্রাইমারি টেটের যে জিকে থাকছে তোমাদের এক্সামে, সেই কথা মাথায় রেখেই এই ক্লাসগুলো করানো হচ্ছে। তো দেখো, আমি এখানে লিখে রেখেছি ভারতীয় সংবিধানের প্রাথমিক ধারণা। তো ভারতীয় সংবিধান সম্পর্কে জানতে হলে তোমাকে মোটামুটি একটা ধারণা রাখতে হবে আগে, যে সংবিধান কি, কেনই বা সংবিধানের প্রয়োজন পড়লো আমাদের। তো সংবিধান হচ্ছে আমাদের নথি বা দলিল বলতে পারো, যে ইংরেজরা যখন চলে যায় তার আগেই আমাদের সংবিধান তৈরির কাজ শুরু হয়েছিল, যে আমরা ইংরেজরা যাওয়ার পরে যে আমরা শাসন করব, আমাদের দেশটাকে যে চালাবো, কিভাবে চালাবো, দেশটা কার উপর ডিপেন্ড করে চলবে, সেই কথা মাথায় রেখেই সংবিধান তৈরি করা হয়েছিল। তো দেখো, ভারতের যে সংবিধান আছে সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম বৃহৎ বৃহত্তম লিখিত ও জটিল সংবিধান। দেখো, এটা পৃথিবীর বৃহত্তম লিখিত ও জটিল সংবিধান কেন বলা হয়েছে? কারণ ভারতের যে সংবিধান হয়েছে সেটা পৃথিবীর প্রত্যেকটা দেশের মেন বস্তুগুলো, যেগুলো ভালো জিনিস, সেগুলো কালেক্ট করে এই সংবিধানটা লেখা হয়েছে। যে কোনো দেশের ধরো আইনি সিস্টেমটা ভালো, কোনো দেশের ধরো শিক্ষার সিস্টেমটা ভালো, এইরকমভাবে অন্য অন্য দেশের সব সংবিধান থেকেই কালেক্ট করে করে আমাদের যে যারা পণ্ডিতরা ছিল তারা এটা তৈরি করেছে। লিখিত সংবিধান মানে অন্য অন্য দেশের যেমন সংবিধান আছে কিন্তু লিখিত আকারে নেই, মুখে মুখে মৌখিকভাবে, তো সেটা আমাদের দেশের ক্ষেত্রে সেটা লিখিত সংবিধান। জটিল বলতে আমাদের, দেখো তোমরা সবাই জানো যে সংবিধানের প্রত্যেকটা কাজের উপর আইন আছে আমাদের দেশে। যে তুমি কথা বলছো, এটাও একটা তোমার আইন, কথা বলার স্বাধীনতা। সাংবাদিকরা খবর পরিবেশন করছে, সেটা তার খবর প্রকাশের স্বাধীনতা। সব ক্ষেত্রেই আমাদের আলাদা আলাদা আইন আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে জটিল। বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের পৃথিবীর সব থেকে বৃহত্তম লিখিত এবং জটিল সংবিধান। বুঝতে পারলে? তো এই যে সংবিধানটা তৈরি হয়েছে তার আগে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে বা অনেক কিছু ব্যাপার ছিল, যেটাকে আমাদের প্রস্তাবনা বলা হয়। প্রস্তাবনা হচ্ছে সংবিধানের প্রিয়াম্বেল বলা হচ্ছে যেটাকে, যার মাধ্যমে তোমরা সব ক্ষেত্রে দেখো, আগে যে বই টইগুলো কিনলেই দেখবে সংবিধানের একটা লাইন থাকে, আমরা ভারতীয়, আমরা ভারতের সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, ধর্মনিরপেক্ষ, এই যে মতবাদগুলো যে প্রথম যে হেডিংটা লেখা থাকে ওটাকেই বলা হচ্ছে প্রিয়াম্বেল। তো এটাকে গ্রহণ করা হয়েছিল ইউএসএ থেকে। বুঝতে পারলে? তাহলে সংবিধানের প্রস্তাবনা গ্রহণ করা হয় কোথা থেকে? ইউএসএ থেকে। আর এই যে সংবিধানের প্রস্তাবনার একটা ভাষা থাকে, যে এই ভাষায় হবে, সেই ভাষাটা গ্রহণ করা হয় ফ্রান্স থেকে। তাহলে এখানেই দেখতে পাচ্ছ যে সংবিধানের প্রস্তাবনার ধারণাটা গ্রহণ করা হচ্ছে ইউএসএ থেকে, আবার ভাষাটা গ্রহণ করা হচ্ছে ফ্রান্স থেকে। এই জন্যই এটাকে বলা হচ্ছে জটিল লিখিত আর বৃহত্তম সংবিধান। বুঝতে পারলে? তো এই যে সংবিধানটা তৈরি হয়েছে, তার জন্য অনেক পণ্ডিত ছিল, যে তারা আমাদের জ্ঞানী লোক যারা ছিল, বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, এই যে ব্যক্তিগুলো ছিল, রাজেন্দ্র প্রসাদ, তো এরা সবাই মিলেই সংবিধান তৈরি করেছিল। তো দেখো, সংবিধান প্রথম গ্রহণ করা হয় গণপরিষদের মাধ্যমে। গণপরিষদ বলতে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটাকে বলা হচ্ছে। এটা কত সালে গঠিত হয়? 1946 সালের 16ই মে। 1946 সালে 16ই মে গণপরিষদ গঠন করা হয়, যেটা কিসের উপর ডিপেন্ড করে? ক্যাবিনেট মিশনের উপর। ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যানের উপর ডিপেন্ড করে এই ভারতীয় গণপরিষদ গঠন করা হয়। ঠিক আছে? আর এর সভাপতি ছিলেন, প্রথমে সচ্চিদানন্দ সিনহা ছিলেন অস্থায়ী সভাপতি, আর স্থায়ী সভাপতি প্রথম স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে জানা গেল সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান একদিনে বলে দিলাম যে আমাদের সংবিধান, সেটা না, আমাদের তৈরি হতে তো কিছু সময় লাগবে, বা কবে আমরা গ্রহণ করলাম, কবে কার্যকরী। দেখো, এখানে গৃহীত হওয়া মানে যে এই দিনটায়, হ্যাঁ আমরা ঠিক করলাম যে আমরা সংবিধান তৈরি করছি বা আমাদের সংবিধান আমরা গ্রহণ করলাম,
এই যে সংবিধানটা গ্রহণ করা হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। এই যে কেন আমি এই জায়গাগুলো বলছি, এই যে যে জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি, এই জায়গাগুলো থেকেই তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি এই জায়গাগুলো থেকেই কোশ্চেন করে দিয়ে দিল। সংবিধানের প্রথম স্থায়ী সভাপতিকে, বা গণপরিষদ কত সালে গঠিত হয়, সংবিধান গৃহীত হয় কত সালে, কার্যকরী হয় কত সালে। গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর, এবং সংবিধানটা কার্যকরী হয় মানে জনগণের উপর প্রয়োগ করা হয় 1950 সালে 26শে জানুয়ারি। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবে, যে দেখো এখানে গৃহীত হয় একটা ডেটে 1949 সালে 26শে নভেম্বর, আর কার্যকরী হয় 1950 সালে 26শে জানুয়ারি। বুঝতে পারলে? এই 26শে জানুয়ারি যেদিন আমাদের সংবিধান গৃহীত হয়, সেটাকেই এখন আমরা কি করি, প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। প্রজাতন্ত্র দিবস। এটাই আগে আমাদের পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো। বুঝতে পারলে? পরবর্তী যখন আমরা স্বাধীনতা কত পেলাম, 15ই আগস্ট যখন স্বাধীনতা পেলাম, তখন থেকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তারপরে এই যে 26শে জানুয়ারি এটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে, প্রজাদের স্বাধীনতা বলে প্রজাদের দিবস হিসেবে, দিন হিসেবে পালন করা হয়। বুঝতে পারলে? তারপরে আমাদের যে সংবিধান তৈরি হয়েছিল তার কি কি পার্ট ছিল বা অংশ ছিল, দেখো প্রথম অবস্থায় সংবিধানের পার্ট ছিল কটা, 22টা পার্ট ছিল। বর্তমানে সেই পার্ট হয়েছে 25টা পার্ট বা অংশ সংবিধানের, যে 25টা অংশে বিভক্ত সংবিধান বর্তমানে। ধারা কতটা ছিল, যে প্রথম যখন সংবিধান এটা যখন তৈরির সময়, লিখে দিই, তৈরির সময় ধারা ছিল 395টা, বর্তমানে সেটা হয়েছে 448টি ধারা। তালিকা ছিল 12টা, বর্তমানে তালিকা ছিল 8টি, বর্তমানে হয়েছে 12টি। তাহলে দেখো এই যে সংবিধান যে অংশ, তোমাদের এইভাবে কোশ্চেন আসে যে সংবিধানের বর্তমানে কটা অংশ, বা এরকম ভাবে কোশ্চেন আসতে পারে যে সংবিধানের যখন তৈরি হয় তখন কটি ধারা ছিল। এইভাবে কোশ্চেনগুলো হয়। যে জায়গা থেকে কোশ্চেন আমি ততটাই করাচ্ছি, তোমাদের এক্সট্রা কিছু দিয়ে তো তোমাদের লাভ নেই সময় নষ্ট করে, তাহলে যতটা তোমাদের এক্সামে থাকবে আমি ততটাই করাচ্ছি। আর একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংবিধানের জনক কাকে বলা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা মাঝে মাঝেই দেখবে অনেক ধরনের গ্রুপ সি গ্রুপ ডি এমনকি বিসিএস এই কোশ্চেনটা প্রচুর দেয়, যে সংবিধানের জনককে। ডক্টর বি.আর. আম্বেদকর। তো সংবিধানের জনক বলা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, সংবিধান তৈরির ক্ষেত্রে মূল কাণ্ডারি ছিলেন ইনি। এখন দেখছো তোমাদের যে রাজনৈতিক মহলে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে সংবিধান বাঁচাও, সংবিধান রক্ষার এই যে দাবি উঠছে, সেই সংবিধানটা দেখবে অনেক সময় রাহুল গান্ধীর হাতে দেখছে যে তোমরা সংবিধান দেখাচ্ছে, যে সংবিধান বাঁচানোর লড়াই করছে। এই যে সংবিধান, এই সংবিধানটাই তৈরি করেছিল বি.আর. আম্বেদকর। বুঝতে পারলে? এটা হচ্ছে সংবিধানের তোমাদের মোটামুটি একটা ধারণা। দেখো এখানে আবার অনেক জিনিস আছে, যেমন আমাদের মৌলিক অধিকার, সেগুলো একটা ব্যাপার। মৌলিক অধিকার, তো মৌলিক অধিকার আমাদের কটি, 6টা মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারগুলো সংবিধানের কত থেকে কত নং ধারায় আছে, এই যে ধারাটা 12 থেকে 35 নং ধারায় হচ্ছে আমাদের মৌলিক অধিকার সংরক্ষিত আছে। তো এই জিনিসগুলো দেখো পরবর্তীতে আরো একটু ডিটেলসে যখন পড়াবো তখন এতটা পড়াবো। আজকে মোটামুটি এইটুকু ধারণা নিয়ে রাখো যে সংবিধানটা কি বা কেন গৃহীত হয়েছিল। এখান থেকে অনেক আমাদের যেমন ওই যে লাইনটা বলে না, যে ভারত সার্বভৌম গণতান্ত্রিক সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ, এই যে কথাগুলো, সমাজতান্ত্রিক কোথা থেকে আসে, ধর্মনিরপেক্ষ কোথা থেকে আসলো, এই যে ব্যাপারগুলো, এগুলোও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। এগুলো আমি পরবর্তী যখন ক্লাস করাবো তখন তোমাদেরকে বলে দেবো কোথা থেকে কোন জিনিসটা আসে। বুঝতে পারলে? তো তোমরা, আমি যতটা দিব ততটাই পড়ো। দেখো এক্সট্রা করে অনেকটা বেশি পড়ে তো লাভ নেই, বেশি পড়ে তোমাদের সময় নষ্ট করে কোনো লাভ নেই। ঠিক আছে? এটা গেলো সংবিধানের পাঠ। এরপরে দেখো আমি আর একটা পাঠ করে রেখেছি, ভারতের ভূগোল, যে ইন্ডিয়ান ভূগোলের ভূপ্রকৃতি।
এর আগের দিন আমি পড়িয়েছিলাম হয়তো তোমার ভারতের প্রতি রাজ্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, আমি বলে দিয়েছিলাম তার রাজধানী রাজধানী। তো আজকে হচ্ছে ভূপ্রকৃতি। ভারত যেহেতু তোমাদের সিলেবাসে আছে অনেকটা পার্ট, তো সেহেতু তোমাদেরকে জেনে রাখতে হবে যে ভারতের ভূপ্রকৃতি কীরকম সেই বিষয়টা। দেখো, প্রথম কথা, জিওগ্রাফি পড়ার সময় তোমরা যতটা পারো চেষ্টা করবে মোটামুটি একটা ম্যাপ তৈরি করে ম্যাপ দেখে পড়ার চেষ্টা করো। যে ম্যাপ দেখে পড়লে কি হবে তোমাদের, তাহলে কি হবে জিনিসটা মনে থাকবে, তোমরা কখনো ভুলবে না, মানে সহজে ভুলবে না। যে তোমাদের ম্যাপ দেখে পড়তে থাকলে তোমাদের একটা লাভ আছে যে তোমরা জিনিসটাকে ভুলবে না সহজে। তো দেখো, ভারতের ভূপ্রকৃতির ক্ষেত্রে দেখো, ভূপ্রকৃতিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। মোটামুটি কোনো বইয়ে 5টা 6টা 4টা, মেনলি 4টা ভাগে ভাগ করা হচ্ছে, তারপরে 6টাও কোনো বইয়ে 5টা ভাগ। এইভাবে তোমরা ভারতের ভূপ্রকৃতির ভাগ পেয়ে যাবে। তো ভূপ্রকৃতির বিষয়টা আমি তোমাদের আগের দিন বলেছি, নর্থ সাউথ পয়েন্ট, তারপরে আয়তন কত ভারতের, সব কিছু বলে দিয়েছি। তো আজকে দেখো, এই যে পার্ট আমি তোমাকে মোটামুটি তোমাদেরকে ধরো 4টা পার্ট দিয়েছি। উত্তরের পার্বত্য অঞ্চল একটা পার্ট ধরে নাও, উত্তরের পার্বত্য অঞ্চল। আমাদের যে সাউথ ইন্ডিয়ান যে প্লেটীয় অংশটা আছে, সেই পার্টটা ধরে নাও, সাউথ ইন্ডিয়ান গ্রেট প্লেটীয় এই যে পার্টটা, এই একটা পার্ট। এই দুটো পার্ট সাইড দিয়ে হচ্ছে কোস্টাল এরিয়া চলে গেল, মানে উপকূল তীরবর্তী অঞ্চলগুলো কোস্টাল এরিয়া। আর একটা মিডিলের আমাদের সমভূমি। এই মোটামুটি 4টা পার্ট ভারতের ক্ষেত্রে তোমাদের জানতে হবে, যে এই 4টা পার্ট সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। তো যেহেতু পার্বত্য অঞ্চলগুলো আমাদের কোন কোন রাজ্য আছে, তোমরা একটু মোটামুটি যদি রাজ্যগুলো দেখে নাও, যে এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর আর লাদাখ আছে, তারপরে এদিকে সিকিম, অরুণাচল প্রদেশ এই পার্টটা চলে যাচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং হিমালয়ের পার্টটা চলে যাচ্ছে, এই যে পার্টগুলো আসছে। তো এইগুলো তোমাদের এইদিকে উত্তরাখণ্ড, সিকিম, এই পার্টগুলো চলে যাচ্ছে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল। মিডিল পার্ট বরাবর কি কি পড়ছে তোমার, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের নিচের পার্টটা, বা তোমার ইউপি বিহার এই যে পার্টগুলো, রাজস্থান এই যে পার্টগুলো চলে যাচ্ছে, এগুলোকেই আবার আলাদা আলাদা ভাগে ভাগ করেছে। রাজস্থানের ওই পার্টটাকে যেমন রাজস্থান, পাঞ্জাবের কিছু অংশ মরুস্থলী, এইরকম ভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের একটু ধারণা রাখো। এটা ধরো উত্তরের পার্বত্য অঞ্চল অঞ্চল এটাকে মধ্যভাগের সমভূমি সমভূমি এই দুটো পার্টকে হচ্ছে উপকূল অঞ্চল, আর এটা হচ্ছে দক্ষিণ ভারতের পেনিনসুলার অঞ্চল। বুঝতে পারলে? তো এখান থেকে দেখো, আমাদের এই যে ভূপ্রকৃতিটা আছে, ইন্ডিয়ার ভূপ্রকৃতি, এই পার্টগুলোতে কি কি কোশ্চেন আসে তোমাদের এই জিনিসটা জানতে হবে তোমাদের, যে এই পার্টগুলো থেকে কি কোশ্চেন আসে। এই পার্টগুলো থেকেই প্রথমে কোশ্চেন হতে পারে, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, তোমরা সবাই জানো যে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কি। তারপরে হচ্ছে ভারতের এখান থেকে আসতে পারে তোমাদের কাশ্মীর হিমালয়, ধরো সাপোজ কাশ্মীর হিমালয় কোন এরিয়াটাকে বলা হচ্ছে, এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে তোমাদের থাকবে, যে এই জায়গাগুলো তোমাদেরকে জানতে হবে, যে এই জায়গাগুলো থেকে তোমাদের সবসময় কোশ্চেন হয়। বুঝতে পারলে? যে তোমাদের গ্রুপ ডি, গ্রুপ সি, এই যে কোশ্চেনগুলো হয় তোমাদের সবসময় এই জায়গা থেকে কোশ্চেন হবে। তো তোমাদের এগুলো জানতে রাখতে হবে, যেমন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কি হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা। তাহলে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। এটা আবার মাউন্ট এভারেস্ট কেউ ভাবো না, মাউন্ট এভারেস্ট
মাউন্ট এভারেস্ট হচ্ছে কার উচ্চতম? নেপালের। এটাকে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ বলা হয়, কিন্তু মাউন্ট এভারেস্ট ইন্ডিয়াতে না। অনেকে তোমরা এই জিনিসটা এক্সামের মধ্যে ভুল করো যে অপশনে মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা আছে, তোমরা মাউন্ট এভারেস্ট করে আসো, কিন্তু মাউন্ট এভারেস্ট অ্যাকচুয়াল নেপালে অবস্থিত, এটা ইন্ডিয়াতে না। বুঝতে পারলে? এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এইখান থেকে এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের। দেখো এখানে তোমাদেরকে ভাবতে হলে যে সাপোজ এখানে এই পার্টটাকে করে দিয়েছে মরুস্থলী, তাহলে মরুস্থলী বলতে আমাদের যে মরুভূমি অঞ্চলটা, সেটা পুরো রাজস্থান, পাঞ্জাবের পার্ট আছে, পাঞ্জাবের কিছু পার্ট আছে, এই যে জায়গাগুলো তোমাদেরকে জানতে হবে। এখানে ধরো দিয়ে দিল পাঞ্জাবে যে চলমান বালিয়াড়ি, চলমান বালিয়াড়ি, এটাকে কি বলা হচ্ছে? পাঞ্জাবে যে চলমান বালিয়াড়ি আছে, সেই চলমান বালিয়াড়ি কি নামে পরিচিত? তোমাদের কোশ্চেন এইভাবে আসবে, ধ্রিয়ান। চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান বলা হয়। এই পার্টে যে যেমন আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, কোশ্চেন হবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, গুরু শিখর। বুঝতে পারলে? এইভাবে তোমাদেরকে জানতে হবে যে প্রত্যেকটা পার্ট থেকে কোন পার্টগুলো থেকে কি কোশ্চেন আসবে, তোমাদেরকে একটু পড়তে হবে। আর আমি ক্লাসগুলো করাচ্ছি, এগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করো। আর তোমাদের পরবর্তীতে যখন আমি ডিটেলসে পড়াবো, তখন আমি সবগুলোই সুন্দর করে করিয়ে দেবো। যেমন এখানে ধরো পূর্বঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হচ্ছে, এই যে জায়গাটা জংশন পয়েন্ট, কোথায় এটা? নীলগিরি। তাহলে পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালার জয়েন হচ্ছে কোথায়, যুক্ত হচ্ছে কোথায়? নীলগিরি পর্বত। এই জায়গাগুলো থেকে তোমাদের কোশ্চেন আসে। বুঝতে পারলে? এই জায়গাগুলো মনে রাখতে হবে। তো আমি পরবর্তীতে আজকে মোটামুটি তোমাদের ধারণা দিয়ে দিলাম। এর পরবর্তীতে যখন এই পাঠগুলো করাবো, ধরো উত্তরের পার্বত্য অঞ্চলে একটা পাঠ করাচ্ছি, তখন আমি ডিটেলসে তোমাদেরকে এখানে বলে দিব যে কোন কোন জায়গাগুলো থেকে পড়বে বা কোন পার্টগুলো বেশি করে বুঝবে, তো সেগুলো পড়াবো। ঠিক আছে? আর বেশি না বাড়াই তো, যাই হোক ক্লাসটা এতটাই থাক। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আরও পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রেখে দিও, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ।